আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো যারা আইটিপি এক্সামে বসবেন আগামী ২৬ তারিখ অর্থাৎ ২৬ এপ্রিল, তো আমাদের হাতে মাত্র ১০ দিন সময় আছে। তো এই ১০ দিন সময় আসলে আমরা কুইকলি কী প্রিপারেশন নিতে পারি সেটা নিয়ে একটু আপনাদের সাথে বলবো। কারণ হচ্ছে আমাদের সিলেবাসটা অনেক বড়, প্লাস আমাদের হাতে সময় নেই। তো কোন বিষয়গুলো আমাদের টাচ করলে আমরা আমাদের ম্যাক্সিমাম যে প্রিপারেশনটা নিতে পারবো সেটা নিয়ে কুইকলি আপনাদের কাছে একটু আমার অপিনিয়নগুলো শেয়ার করব। তো প্রথমে আমরা যদি সিলেবাসের দিকে তাকাই, সিলেবাসটা হচ্ছে ৩টা অংশে বিভক্ত। একটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্সের যে পার্ট সেটা, দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টিং, দেন হচ্ছে আপনার বাংলা এবং ইংরেজি। তো প্রথমে আমি যদি আসি যে আপনার ইনকাম ট্যাক্সের পার্ট, তো ইনকাম ট্যাক্সের পার্টটাই অনেক বড় এবং এটা আবার ৩টা অংশে আছে। সেটা হচ্ছে আপনার এক পুরো যে আইনটা, দেন হচ্ছে আপনার এডিআর বা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলিউশন সেটা, দেন হচ্ছে আরেকটা আছে আপনার গিফট ট্যাক্স। তো এই ৩টা অংশের মধ্যে প্রথমে আমরা যদি আয়কর আইনে যদি আমরা দেখি যে আমরা কী থেকে শুরু করব বা কতটুকু পড়ব। তো প্রথম যে অংশ সেটা হচ্ছে আমরা যদি বলি যে যেই জায়গা থেকে আপনার কোয়েশ্চেনগুলো বেশি আসে সেটা সেখানে আমরা টাচ করার বেশি চেষ্টা করব, ফোকাস দেওয়ার চেষ্টা করব, এবং যেগুলো আপনার লেস ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা জাস্ট দেখে যাওয়ার যেই যতটুকু সময় পাই ততটুকু দেখে আমরা এক্সামে বসবো। তাছাড়া এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা আইটিপি দিবেন ম্যাক্সিমামই হচ্ছে আপনার জব হোল্ডার। তো তাদের হাতে আসলে এনাফ সময়ও নেই, কারণ হচ্ছে তাদের অফিস আওয়ার থাকে। তো আমি যদি আপনাদের কুইকলি একটু সামারাইজ করি আমার যে সাজেশনগুলো, সেটা হচ্ছে আপনার আয়কর আইন ২০২৩-এর যে বিভিন্ন ডেফিনেশন আছে, তো ডেফিনেশন যেটা হচ্ছে আপনার ধারা ২-এ, তো এই ডেফিনেশনগুলো আমরা পড়ব এবং ডেফিনেশনগুলো সব পড়া দরকার নাই। যেমন কিছু কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন আছে। এক নম্বর হচ্ছে আপনার যেমন নিবাসী, এটার সংজ্ঞা। তারপর হচ্ছে আপনার কোম্পানি, এটার সংজ্ঞা বা কোম্পানি কাকে বলে এটার সংজ্ঞা। তারপর হচ্ছে আপনার আয়কর আইনের সংজ্ঞা, তারপর হচ্ছে ইনকাম ইয়ারের সংজ্ঞা, তারপর অ্যাসেসমেন্ট ইয়ারের সংজ্ঞা, তারপর হচ্ছে আপনার পারকুইজিটের সংজ্ঞা। তো এই যে বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট যেই সংজ্ঞাগুলো সেগুলো হচ্ছে আমরা দেখে যাব। দেন হচ্ছে আয়কর আইনের যে অংশ ২ যেটা হচ্ছে কর প্রশাসন, ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে আপনার অ্যাটলিস্ট 10 মার্কস আপনারা পাবেন। তার মধ্যে আপনার আয়কর কর্তৃপক্ষ কারা, তো সেটা আমাদের দেখতে হবে। তো আয়কর কর্তৃপক্ষ যেটা হচ্ছে ধারা ৪-এ বলা আছে, তো এই ধারা ৪-এর যে একটা লিস্ট আছে যে কারা কারা আয়কর কর্তৃপক্ষ, তো সেটা আমরা অবশ্যই মুখস্থ করে যাব, কারণ এখান থেকে একটা কোশ্চেন আপনারা শিওর পাবেন। দেন হচ্ছে আপনার আয়কর কর্তৃপক্ষ নিয়োগ প্রসেসটা সেটা আমরা এখান থেকে দেখে যাব। তো ধারা ৪ এবং ধারা 5 এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা দেখে যাবেন। এবার অংশ 3-এ যদি আসি, যেটা হচ্ছে আপনার ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল। ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালেরও ক্ষেত্রে আমরা দেখে যাব যে কর আপিল ট্রাইব্যুনাল কীভাবে প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠা করা হয় সেটা আমরা দেখে যাব, এবং কারা কারা ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপনার মূলত ইনক্লুশন থাকে সেটা আমরা অবশ্যই পড়ে যাব। যেটা হচ্ছে আপনার ধারা 13, এটা আমরা অবশ্যই পড়ব। এরপরে অংশ 4 যেটা হচ্ছে আপনার কর ধার্যকরণ। তো কর ধার্যকরণের মধ্যে আপনার কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে। তার মধ্যে আপনার যেই ইনকাম ট্যাক্সের রেটটা, অর্থাৎ পার্সোনাল ইনকাম ট্যাক্সের রেট একটা আছে। তারপর হচ্ছে আপনার কর্পোরেট ইনকাম ট্যাক্স রেট, সেগুলো আমরা অবশ্যই মুখস্থ করে যাব। একটা জিনিস যেটা আমরা মূলত সবাই জানি যে ইনকাম ট্যাক্সের রেটগুলো কী কী, বাট এখানে যেই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, একেবারে আপনাদের এই জায়গাটা ভুল করা যাবে না। যতটুকু যেভাবে আছে এগুলো একেবারে মুখস্থ করে ফেলা, কারণ এটার উপরেই হচ্ছে আপনি যদি রেটে ভুল করে আসেন তাহলে হচ্ছে আপনার আসলে ওই যে অ্যান্সার স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টে ওইভাবে অ্যাসেসমেন্ট হবে না। দেন হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার আয়ের যে খাতসমূহ, অর্থাৎ ইনকাম যে ট্যাক্সেবল ইনকাম আমরা নির্ধারণ করি সেটার যে আপনার বিভিন্ন খাত আছে, 7টা খাত।
এই 7টা খাত আমরা অবশ্যই মুখস্থ করে যাব। তো 7টা খাতের মধ্যে যেই জায়গাটা সবসময় আসে যে আপনার একটা ম্যাথ আসে, যেটা হচ্ছে পার্সোনাল ইনকাম ট্যাক্সের আদলে। তো ম্যাথের মধ্যে কি আসে সেটা হচ্ছে 2টা জিনিস আপনারা ভালোভাবে পড়ে যাবেন। সেটা হচ্ছে আপনার চাকরি হতে আয় এবং ভাড়া হতে আয়, অর্থাৎ ইনকাম ফ্রম রেন্ট এবং ইনকাম ফ্রম স্যালারি বা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। তো এই 2টা খাত থেকেই হচ্ছে আপনার ম্যাথটা প্রিপেয়ার করা হয়। তো এই 2টা জায়গার আপনারা ভালোভাবে পড়ে যাবেন। যেমন চাকরি হতে আয়ের মধ্যে আপনার পারকুইজিট, ভাতা, সুবিধা এগুলো কীভাবে আপনার ইতে আসে, ক্যালকুলেশনে আসে। দেন হচ্ছে আপনার যেটা হয় সেটা হচ্ছে আপনার এক্সামশনের বিষয়টা কীভাবে ক্যালকুলেশন হয়। এবং ভাড়া হতে আয় সেম, আপনার ভাড়া হতে আয় যেখানে হচ্ছে আপনার রিপেয়ার মেনটেন্যান্সের বিষয়টা আছে, বা যে কোনো কিছু হচ্ছে আপনার বিয়োজন করতে হয়, তো কি কি বিয়োজন যোগ্য, তো সেগুলো আমরা দেখে যাব। এবং ম্যাথটা এভাবেই আসবে, যেটা হচ্ছে আপনার চাকরি হতে আয় এবং ভাড়া হতে আয়, এই 2টা হেডিং থেকেই বিগত বছরগুলোতে আসছে। তো আপনারা এই জায়গাটা দেখে যাবেন। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আপনার যদি আমি বলি যে আপনার আর্থিক পরিসম্পদ হতে আয়, অর্থাৎ আর্থিক পরিসম্পদ হতে আয়, এই হেডিংসটাও আপনার ওই ম্যাথে ইনক্লুশন থাকতে পারে। তো আর্থিক পরিসম্পদ হতে আয় যেগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, তো ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেমন সঞ্চয়পত্র থেকে আয়, বা অন্যান্য যে কোনো যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্ট্রুমেন্ট থেকে যদি আপনার কোনো আয় থাকে, বা শেয়ার বাজার থেকে আপনি শেয়ার ইনভেস্ট করছেন, সেখানে যদি আপনি ডিভিডেন্ড পান, তো সেগুলো হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয়ের অংশ। তো এরকম একটা ট্রানজ্যাকশন আপনার ওই ম্যাথে থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা 3টা হেডিংস খুব ভালোভাবে জেনে যাবেন। একটা হচ্ছে আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, দেন হচ্ছে আপনার ইনকাম ফ্রম রেন্ট, আরেকটা হচ্ছে আপনার আর্থিক পরিসম্পদ হতে আয়। আর এছাড়া বাকি যেই 4টা হেডিংস আছে, যেমন কৃষি হতে আয়, ব্যবসা হতে আয়, তারপর হচ্ছে আপনার মূলধনী আয়, দেন হচ্ছে আপনার অন্যান্য উৎসে হতে আয় যে আয়, আর এটা আছে। তো এই 4টা আপনারা জাস্ট দেখে যাবেন, যদি বাই চান্স যদি আপনার ম্যাথ কিছু আসে, বা যেই ম্যাথটা আপনাদের দিবে ওটার মধ্যে যদি এগুলো চলে আসে, যাতে আপনারা অ্যাটেম্প করতে পারেন। দেন হচ্ছে আপনার যদি আসি, সেটা হচ্ছে আপনার সেকশন 72, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, যে আপনার হিসাব রক্ষণের যে পদ্ধতি, সেটা হচ্ছে আপনার কোম্পানি ক্ষেত্রে হচ্ছে আপনার ISN IFRS ফলো করতে হবে। তারপর হচ্ছে আপনার এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের দ্বারা আপনার অডিট করাতে হবে অ্যাজ পার আইসা। তো এই যে বিষয়গুলো, অর্থাৎ সেকশন 72, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এটা আপনারা অবশ্যই দেখে যাবেন। দেন হচ্ছে আপনার কর অব্যাহতি, অর্থাৎ আপনার শিডিউল 6, সেখানে আপনার যে অব্যাহতিগুলো দেওয়া আছে, অব্যাহতি যে লিস্ট, তো এটা আমরা দেখে যাব। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের যে রিবেটটা, এই রিবেটটাও আসবে। তো এই রিবেটটা আসবে হচ্ছে যে একটা ম্যাথ আসবে, ওখানে আপনাদের ইনক্লুশন থাকবে যে কোন কোন ইনভেস্টমেন্ট করলে আমরা এই রিবেটগুলো পাবো। এবং রিবেট যে রিবেটের ক্যালকুলেশন আপনারা যখন ম্যাথটা করবেন, সেখানে আপনারা রিবেটের ক্যালকুলেশন আপনাদের করতে হবে। তো ওগুলো আপনারা প্র্যাকটিস করে যাবেন। দেন আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে আপনার অংশ 7, যেটা হচ্ছে আপনার মূলত উৎসে কর যে বিষয়টা, তো উৎসে করের বিষয়টা এখানে আলোচনা করা আছে। তো উৎসে করের জায়গাতে আপনারা এভাবে কোশ্চেন আসতে পারে যে 8টা 10টা খাত বলেন, যে আপনার কোন কোন খাতে কত % আপনার উৎসে কর কর্তন করতে হয়, তো সেটা আপনাদের এখানে আসতে পারে। আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে আপনার উৎসে করের রিটার্নের বিষয়টা আপনাদের আসতে পারে। এছাড়া আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার উৎসে কর রিলেটেড আরও যে বিষয়গুলো আছে, যেমন আপনার কর কমিশনার যিনি থাকে, তারা উৎসে কর যদি রিটার্ন না দেয়, সেক্ষেত্রে কী জরিমানা করতে পারে, বা যদি কেউ উৎসে কর
না করে সেক্ষেত্রে তার উপরে কি দায় বর্তায়, এই রিলেটেড আপনাদের কোশ্চেন আসতে পারে। তো এখানে আপনার অংশ 7-এ যে আপনার সেকশন 86 টু আপনার 151 এই জায়গাটা আপনারা দেখে যাবেন। এখান থেকে আপনাদের মিনিমাম 10 মার্কসের কোশ্চেন আপনারা পাবেন। দেন হচ্ছে আপনার অগ্রিম কর পরিশোধ, যেটা হচ্ছে আপনার পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায় হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এর পঞ্চম অধ্যায়, যেটা হচ্ছে আপনার সেকশন 152 এবং থেকে হচ্ছে সেকশন 159 পর্যন্ত এই রিলেটেড ডিসকাশন করা আছে। তো এখানে যেই বিষয়টা আপনাদের ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সেকশন 152 হচ্ছে আপনার কখনো অগ্রিম কর কর্তন করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে সিগারেট প্রস্তুতকারকের নিকট হতে এখানে বলা আছে। এছাড়া সেকশন 153, যেটা হচ্ছে আপনার ব্যক্তিগত মোটরযান মালিকগণের নিকট হতে অগ্রিম কর সংগ্রহ করা। তো এই ক্ষেত্রে আপনার যেই অ্যামাউন্টগুলো আপনার অ্যাডভান্স ট্যাক্স হিসেবে সংগ্রহ করে সেটা আপনারা জেনে যাবেন। দেন হচ্ছে আপনার অগ্রিম কর পরিশোধ কীভাবে করবেন বা কতটুকু করতে হবে, তো এই রিলেটেড আসতে পারে। তো আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে আপনার অগ্রিম করের কিস্তি প্রদান। তো অগ্রিম করের যে কিস্তি আমরা প্রদান করি, অর্থাৎ 4টা ইনস্টলমেন্টে আমরা প্রদান করি, তো সেই রিলেটেড আপনাদের একটা কোশ্চেন আসবে। তার মানে আপনার অগ্রিম কর পরিশোধের বিষয়ে যদি আমরা আসি, সেক্ষেত্রে আপনাদের এটা আসতে পারে, যেটা হচ্ছে আপনার কখন অগ্রিম কর প্রদান করতে হবে। দেন হচ্ছে আপনার যারা ব্যক্তিগত মোটরযানের মালিক, তো তাদেরকে আপনার কি পরিমাণ এআইটি আপনার জমা দিতে হবে, তো এক্ষেত্রে আপনার ক্যাপাসিটির উপর নির্ভর করবে। তো এটা আপনারা দেখে যাবেন। দেন হচ্ছে আপনার অ্যাডভান্স ট্যাক্সের যে কিস্তি, অর্থাৎ 4টা ইনস্টলমেন্টে যে আমরা মানে ডিপোজিট করি, তো সেটা আপনাদের আসবে। দেন হচ্ছে আপনার আরেকটা বিষয়, সেটা হচ্ছে রিটার্নের বিষয়। তো রিটার্নের বিষয় হচ্ছে আপনার রিটার্ন কখন দাখিল করবেন, তারপর হচ্ছে আপনার কাদের রিটার্ন দাখিল করতে হবে, তারপর কিছু ব্যক্তি আছে যাদেরকে বাধ্যতামূলক রিটার্ন দাখিল করতে হবে, সেটা আছে। তো এই বিষয়গুলো আপনাদের এখানে দেখে যেতে হবে। দেন হচ্ছে আপনার রিটার্নের প্রসেস আছে। দেন হচ্ছে আপনার রিটার্ন কত প্রকার সেটা আপনাদের আসতে পারে, এবং আইটিপি এখানে আপনার রিটার্ন রিলেটেড অবশ্যই আপনার কোশ্চেন আপনাদের আসবে। তো সেক্ষেত্রে আপনারা সেকশন 165 থেকে হচ্ছে আপনার সেকশন 196 এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখে যাবেন। দেন হচ্ছে আপনার রিটার্নের যে অডিটের বিষয়গুলো আছে, তো অডিটের বিষয়গুলো আপনাদের দেখতে হবে। দেন হচ্ছে আপনার ডিসিটি কর্তৃক আপনার যে ট্যাক্স অ্যাসেসমেন্ট করা, দেন হচ্ছে আপনার বেড জাজমেন্ট অ্যাসেসমেন্টের বিষয়টা আছে, যেটা হচ্ছে আপনার সর্বোত্তম বিচারভিত্তিক কর নির্ধারণ, এই জিনিসটা আপনাদের আসতে পারে। দেন হচ্ছে যেটা বলছিলাম যে উৎস করের রিটার্নের যে অডিট, এটা আপনাদের আসবে, অবশ্যই আসবে, এটা আপনারা দেখবেন। দেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার স্পটে কর নির্ধারণ সেকশন 195, সেটা আপনারা দেখে যাবেন। এরপরে যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন, সেটা হচ্ছে আপনার 197, যেটা হচ্ছে আপনার কর নির্ধারণের সময় সীমাবদ্ধতা, এই সেকশনটা আপনারা পড়ে যাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ সেকশন আছে হচ্ছে আপনার সেকশন 181, সেটা হচ্ছে আপনার রিটার্ন প্রসেস। এটা আপনাদের মোস্টলি আপনার আমি বলতে পারি যে আসবেই, হ্যাঁ। আপনার সেকশন 181, সেটা হচ্ছে রিটার্ন প্রসেস। দেন হচ্ছে আপনার সেকশন 182 অডিট, এই দুইটা সেকশন আপনাদের খুবই ইম্পর্টেন্ট। দেন আরেকটা জায়গা, সেটা হচ্ছে আপনার সেকশন 212। সেকশন 212টাও আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এটা আপনারা অবশ্যই দেখে যাবেন। আচ্ছা, দেন হচ্ছে আপনার সেকশন 224, বা যেটা হচ্ছে আপনার যদি বলি যে অংশ 14, অর্থাৎ ইনকাম ট্যাক্স
যেই অ্যাক্ট আছে আমাদের, সেটা হচ্ছে অংশ 14 তৃতীয় অধ্যায়, সেটা হচ্ছে আপনার প্রত্যর্পণ ও সমন্বয়, যেটা হচ্ছে আমার যে অ্যাডজাস্টমেন্ট। তো এই অ্যাডজাস্টমেন্টের বিষয়টা বা রিফান্ড অ্যাডজাস্টমেন্টের বিষয়টা, সেটা আপনার এই তৃতীয় অধ্যায়ে বলা আছে। যেমন আপনার এটা আছে সেকশন 224 থেকে সেকশন 229, এই জায়গাটা হচ্ছে আপনারা অবশ্যই পড়ে যাবেন। এখান থেকে আপনাদের মোটামুটি একটা কোশ্চেন আসতে পারে। এছাড়া আপনার ট্যাক্স ইভেশন নিয়ে আপনাদের আসতে পারে, সেটা হচ্ছে আপনার অংশ 15, অর্থাৎ সেকশন 230 থেকে 232, সেটা আপনাদের আসতে পারে। দেন হচ্ছে আপনার ট্রান্সফার প্রাইসিং নিয়ে আপনাদের যেটা আসতে পারে, সেটা হচ্ছে আপনার ট্রান্সফার প্রাইসিংয়ের যে আর্মস লেন্থ যে প্রাইসিং মেথড, এটার মেথডগুলো কি সেটা আপনাদের আসতে পারে। তো এটার জন্য আপনারা দেখবেন হচ্ছে আপনার সেকশন 233 থেকে সেকশন 235, এবং আরেকটা আছে সেটা হচ্ছে সেকশন 238, যেটা হচ্ছে আপনার ট্রান্সফার প্রাইসিংয়ের যে একটা রিটার্ন দিতে হয়, সেটা এখানে 238 এখানে বলা আছে। তারপর হচ্ছে আপনার ডাবল ট্যাক্সেশনের বিষয়টা, সেখানে আপনাদের এতটা ইম্পর্টেন্ট না, বাট আপনারা দেখে যাবেন, সেটা হচ্ছে সেকশন 244। সেকশন 244, দেন হচ্ছে আপনার সেকশন 245-46, দেন হচ্ছে আপনার সেকশন 248, এই কয়টা আপনারা দেখে যাবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার করদাতা নিবন্ধন, এই ক্ষেত্রে আপনারা দেখে যাবেন হচ্ছে আপনার সেকশন 261, এটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে আপনার সেকশন 264 এবং সেকশন 265, এই তিনটা সেকশন আপনারা দেখে যাবেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা হচ্ছে আপনার জরিমানা। তো জরিমানার ক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অংশ 19 সেকশন আপনার 266, সেকশন 266টা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনার যদি রিটার্ন দাখিলে যদি আপনি ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনার জরিমানাটা কী হবে, এই রিলেটেড আপনাদের একটা কোশ্চেন আসতে পারে। এছাড়া অন্যান্য যে জরিমানাগুলো, সেগুলো আপনারা দেখে যাবেন। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার এডিআর বা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, এটার জন্য আলাদা একটা রুলস আছে। তো এই রুলসটাও আপনারা দেখবেন। এখানে জাস্ট কীভাবে আপনার এই প্রসেসটা করে, অর্থাৎ এডিআরের প্রসেসটা কীভাবে হয়, সেই রিলেটেড কোশ্চেন আসতে পারে। তারপর এটার ফি কত, সেই রিলেটেড কোশ্চেন আসতে পারে। এছাড়া ফ্যাসিলিটেটর যে নিয়োগ করা হয়, এই ফ্যাসিলিটেটরের যে যোগ্যতা, এই যোগ্যতাটা কী সেটা আসতে পারে। এতটুকুই এডিআর থেকে আসবে, এবং এডিআর থেকে আপনাদের 10 মার্কস শিওর আসবে। এরপরে আরেকটা জায়গা, সেটা হচ্ছে আপনার সেকশন 327, যেটা হচ্ছে আপনার অনুমোদিত প্রতিনিধি। তো সেকশন 327-এর যেই হেডিংসটা, সেটা হচ্ছে হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি। মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আপনার যদি রিটেন কোশ্চেনে যদি আপনার এটা নাও আসে, আপনাকে ভাইভাতে জিজ্ঞাসা করবে যে সেকশন 327-এ কী বলা আছে, বা আপনি যে আইটিবি হবেন কোন ধারার বলে, সেটা হচ্ছে সেকশন 327, অর্থাৎ কারা হচ্ছে আপনার হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি। ঠিক আছে, এই সেকশন 327 একেবারে আপনারা মুখস্থ করে ফেলবেন যে কারা হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি হতে পারে। তো এর মধ্যে আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আছে, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস আছে, তারপর হচ্ছে আপনার আইটিপি আছে, যারা আপনারা প্র্যাকটিসিং সার্টিফিকেটটা নেবেন, তারা হচ্ছে আপনার হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি হতে পারবেন। তো মূলত আপনাদের যে আইটিপি হবেন, এটার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা ধারা 327 হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি, যে আপনি অন্য কারো রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনার কোনো কেস আপনি লড়তে পারবেন। তো সেটার যদি আপনি লড়তে চান, তাহলে আপনাকে ধারা 327-এ আপনার ট্যাক্স লয়ার হিসেবে থাকতে হবে। তো ট্যাক্স লয়ার কারা হতে পারে, সেটা সেকশন 327-এ বলা আছে। তো এই হচ্ছে মূলত আপনার বিষয়গুলো। এছাড়া আরেকটা বিষয় আমি রেখে আসছি, সেটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আপনার সেকশন 286 থেকে সেকশন 295, সেটা হচ্ছে আপিল অ্যান্ড রেফারেন্স।
তো আপিল অ্যান্ড রেফারেন্স এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে 100% কোশ্চেন আসবেই। কারণ হচ্ছে আপনারা যে আইটিবি হবেন, আপনাদের মূল কাজটাই কি থাকবে? আপনাদের মূল কাজটাই থাকবে হচ্ছে আপনি অ্যাপিলগুলো আপনি হিয়ারিং দিবেন, তো বিভিন্ন অ্যাপিল করবেন, ওখানে হিয়ারিং দিবেন। তো এই জায়গাটা অর্থাৎ এই অংশ অর্থাৎ আপিল অ্যান্ড রেফারেন্সেস, তো যেহেতু আপনাদের মূল কাজটাই থাকবে হচ্ছে আপনার এই সেকশনগুলোতে, সেহেতু আপনার এই জিনিসগুলো আপনাদেরকে জানতেই হবে এবং এই রিলেটেড আপনাকে 100% কোশ্চেন আসবে। সেটা হচ্ছে আপনার সেকশন 286 থেকে সেকশন 295, এটা আপনারা অবশ্যই পড়ে যাবেন এবং ভালোভাবে পড়ে যাবেন। আচ্ছা, এছাড়া আপনার বিভিন্ন তফসিল আছে, এই তফসিলগুলো থেকে আপনারা যেটা দেখতে পারেন সেটা হচ্ছে আপনার থার্ড শিডিউলটা দেখতে পারেন। সেটা হচ্ছে আপনার অবচয় ভাতা পরিগণনা এবং কোন অ্যাসেটের ক্ষেত্রে কোন রেট, সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারেন। দেন হচ্ছে আপনার তফসিল 6 বা ষষ্ঠ তফসিল। তো ষষ্ঠ তফসিলের মধ্যে আপনার কি আছে, সেটা হচ্ছে আপনার মোট আয় পরিগণনা থেকে কোন কোন বিষয়গুলো বাদ যায়, তারপর হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার এক্সেমপ্টেড ইনকামগুলো আছে, দেন হচ্ছে আপনার মোট আয় পরিগণনা থেকে বিয়োজন সেটা আছে, দেন হচ্ছে আপনার কর রেয়াতের ক্ষেত্রে যে বিনিয়োগ বা ব্যয় আছে সেগুলো, অর্থাৎ এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আপনারা অবশ্যই ভালোভাবে দেখে যাবেন। এছাড়া আরেকটা আছে কর অবকাশ বা ট্যাক্স হলিডের বিষয়টা আপনারা যত সম্ভব আপনারা দেখে যাবেন। দেন হচ্ছে সপ্তম তফসিল, অষ্টম তফসিল আপনার খুব ছোট তফসিল, এখানে আপনার বিশেষ কর হারের কথা বলা আছে কিছু জায়গা, যেমন হচ্ছে আপনার ক্যাপিটাল গেইনের উপরে আপনার যেই ট্যাক্স রেটের বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে বলা আছে বা অন্যান্য যে বিষয়গুলো নিয়ে বলা আছে। দেন হচ্ছে আপনার অষ্টম তফসিলের অংশ 2 হচ্ছে স্টার্ট আপ স্যান্ডবক্স, তো সেটাও আপনারা দেখে যাবেন। তো এই হচ্ছে আপনার ইনকাম ট্যাক্সের পার্ট, যদি আমি বলি এতটুকু আপনারা পড়ে যাবেন। দেন হচ্ছে আপনার গিফট ট্যাক্স আছে, গিফট ট্যাক্সের জন্য আপনারা জাস্ট পড়ে যাবেন হচ্ছে আপনার গিফট ট্যাক্সের কোন গিফটগুলো হচ্ছে ট্যাক্সেবল গিফট হিসেবে আপনার অন্তর্ভুক্ত হয় না, যেমন হচ্ছে এক্সেমপ্টেড হয়, তো সেটা আপনারা দেখে যাবেন। দেন হচ্ছে আপনার আরেকটা জিনিস দেখবেন যে আপনার গিফট ট্যাক্সের রেটগুলো কত, সেটা আপনারা দেখবেন। আরেকটা হচ্ছে আপনার এই রিটার্নটা কবে সাবমিট করতে হবে, অর্থাৎ গিফট ট্যাক্সের যে রিটার্ন সাবমিট করতে হবে, এটা আপনারা অবশ্যই দেখবেন। এবার আসি আপনার অ্যাকাউন্টিংয়ের পার্টে আপনার মোস্টলি যেই কোশ্চেনগুলো আসে সেটা হচ্ছে আপনার হিসাব সমীকরণটা আপনারা দেখবেন, যেটা হচ্ছে আপনার অ্যাসেট সমান দায় প্লাস আপনার ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব, তো অর্থাৎ A=L+OE, সেটা আপনারা ভালোভাবে দেখে যাবেন। এবং হিসাব সমীকরণ থেকে আপনার ছোট কোশ্চেন আসবে, যেমন আপনার বিভিন্ন অ্যাসেটের ভ্যালু দেওয়া থাকবে, লাইবিলিটির ভ্যালু দেওয়া থাকবে, এবং হচ্ছে আপনার এক্সপেন্স, ইনকাম, তারপর হচ্ছে ক্যাপিটাল, তারপর হচ্ছে আপনার মালিকতি উত্তোলন, এগুলো থাকবে। আপনাকে এই সমীকরণটা মিলিয়ে আসতে হবে, এই রিলেটেড ছোট কোশ্চেন থাকবে, এটা আপনারা দেখে যাবেন। দেন আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে আপনার মূলধন জাতীয় যেই লেনদেন আছে এবং মুনাফা জাতীয় লেনদেন, এইটার যে ট্রানজ্যাকশনগুলো বা যেটাকে বলে এলিমেন্টসগুলো, এগুলো দিয়ে আপনাকে বলবে যে কোনটা মূলধন জাতীয় কোনটা মুনাফা জাতীয়, সেটা আপনারা ভালোভাবে দেখে যাবেন। এবং আমি আবার বলি, সেটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন, এগুলো আপনার যে লিস্টগুলো আছে এই লিস্টগুলো আপনারা একবার মুখস্থ করে যাবেন যে কোনগুলো মূলধন জাতীয় কোনগুলো মুনাফা জাতীয়, তো সেক্ষেত্রে আপনারা এটা অ্যান্সার দিতে পারবেন এবং খুবই ইজি। ঠিক আছে, আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে একটা রেওয়ামিল আসতে পারে অথবা যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটা আসতে পারে, দুইটার একটা আসতে পারে। তো রেওয়ামিল আসলে আপনারা রেওয়ামিল করবেন, রেওয়ামিল মিলিয়ে দিয়ে আসবেন। তো যে কোনো একটা রেওয়ামিল আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এবং একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসতে পারে, সেখানে হচ্ছে আপনার লাভ ক্ষতি হিসাব, উদ্ধৃতপত্র প্রিপারেশন। তো সেক্ষেত্রে আপনারা একটা ম্যাথ প্র্যাকটিস করবেন, প্রিভিয়াস ইয়ারে ম্যাথগুলো আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসি যে বাংলা এবং ইংরেজি পার্টের জন্য আপনারা কি করবেন। বাংলা এবং ইংরেজি পার্টের জন্য হচ্ছে আপনার
তেমন কিছু না, জাস্ট আপনারা ইনকাম ট্যাক্সের রিলেটেড আপনার যেই পাবলিকেশনগুলো আছে পাবলিকেশনগুলো আপনারা পড়বেন, যে আপনার কি কি আসে। যেমন বর্তমানে যে ট্রেন্ডিং বিষয়গুলো আছে, যেমন আপনার রিটার্ন সাবমিশনের বিষয়গুলো, বা যে টেকনোলজির দিক দিয়ে আপনার এনবিআর কতটুকু এগিয়ে গেল, এই রিলেটেড কোশ্চেন আসতে পারে। মানে একটা এসে আসতে পারে, বাংলায় হতে পারে, ইংলিশে হতে পারে। আপনারা বাংলা হলে বাংলায় অ্যান্সার করবেন, ইংলিশ হলে ইংলিশে অ্যান্সার করবেন। তো এই রিলেটেড কোশ্চেন, এছাড়া আপনার বাংলাদেশের ইকোনমিক ট্যাক্সের ভূমিকা, এটা বাংলা কোশ্চেন আসতে পারে, ইংলিশে কোশ্চেন আসতে পারে, জাস্ট এসে বা রচনা লিখে এই টাইপের কোশ্চেন। দেন হচ্ছে আপনার এনবিআরের যে ফাংশন সেগুলো কি কি সেটা আসতে পারে। দেন হচ্ছে আপনার ডিসিটির ফাংশন কি কি সেটাও আসতে পারে, সেটা আপনারা দিবেন। তারপর হচ্ছে আপনার করকে গণমুখী করার জন্য আপনার এনবিআরের কী কী ভূমিকা সেটা আপনার আসতে পারে, সেইগুলো আপনারা অবশ্যই লিখবেন। তো অ্যান্সারগুলো আসলে খুব কঠিন না, আপনারা এগুলো লিস্ট আউট করবেন যে আপনার ইনকাম ট্যাক্স রিলেটেড কী কী ধরনের বাংলা ইংরেজিতে এসে আসতে পারে। এগুলো আপনারা চ্যাট জিপিটিতে যদি আপনারা সার্চ দেন, আপনারা সুন্দর দেখবেন যে অ্যান্সার পেয়ে গেছেন। তো ওই অ্যান্সারগুলো আপনারা কাস্টমাইজ করে আপনারা নেবেন, নিয়ে হচ্ছে আপনারা পড়বেন, পড়ে হচ্ছে এগুলো যে কোশ্চেন আসে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন। তো এই হচ্ছে আপনার কুইকলি আমি একটু সামারাইজ করে গেলাম যে কী কী আপনাদের ইম্পর্টেন্ট জায়গাটা ফোকাস করতে হবে। তো এগুলো যদি আপনারা ফোকাস করেন ইনশাল্লাহ আশা করি আপনারা ম্যাক্সিমাম সাকসেসটা নিয়ে আসতে পারবেন। এছাড়া যেগুলো বাকি থেকে গেল বা যেটুকু বলি নাই সেটা হচ্ছে আপনার মোটামুটি লেস ইম্পর্টেন্ট। তো এগুলো হচ্ছে আপনারা অল্প অল্প করে জাস্ট দেখে যাবেন, ঠিক আছে। তো আজকে আমরা এতটুকু পর্যন্তই। ইনশাল্লাহ নতুন কোনো যদি আপডেট আসে সেগুলো আমি আবার আপনাদের সাথে ডিসকাস করব। তো এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।